To go back with a YouTube video after ages. আজকে আমি যেখানে আছি সেই জায়গাটার নাম হচ্ছে ঝড়খালি। Let me just clarify that I'm going to do this video in Bengali so as to reach out to more people. আমার it's a natural beauty আর পেছনে আপনারা দেখতেই পাচ্ছেন ওটা হচ্ছে বেসিক্যালি দ্য টাইগার্স ডেন যাকে বলে। আমার সঙ্গে আছে প্রশান্ত, আমার খুব ভালো বন্ধু, হি ইজ এ জার্নালিস্ট। তো আমি অনেক কিছু শিখলাম এই কদিন এখানে এসে, অনেক কিছু জানতে পারলাম সুন্দরবনের সম্বন্ধে। তো হোয়াট এভার আই হ্যাভ লার্নড আই জাস্ট ওয়ান্ট প্রশান্ত টু জাস্ট শেয়ার দিস উইথ ইউ। প্রথম প্রশ্ন প্রশান্ত, যে আমি এখানে এসে দেখলাম লোকজনের ইকোনমি খুব বুস্ট হয়েছে, তো এটার প্রধান কারণটা তুমি যদি একটু আমাদের দর্শকদের বলো। একটা কারণে এখানকার ইকোনমিক দিকটা ডেভেলপ ঘটছে, কারণ সুন্দরবনের যে প্রথমের দিকে জনজীবন যেমনটা ছিল তার থেকে একটা স্কেল এগিয়ে যাচ্ছে, কারণ এখানে এডুকেশনের মানটা একটু হলেও বেড়েছে, আর যার ফলে কি হচ্ছে সে ভালো জিনিসটা অ্যাডপ্ট করতে পারছে। আচ্ছা, যার ফলে কি হচ্ছে আমাদের যখন উন্নত যে টেকনোলজিগুলো আসছে সেইগুলো কিন্তু মানুষ অ্যাডপ্ট করতে পারছে, যার ফলে সেই পরিবারের কোনো বাচ্চা বা বয়স্ক মানুষ যখন থাকছে তো দুজনের মধ্যে সেই কম্পেয়ারটা কিন্তু বাচ্চাটা যখন অ্যাডপ্ট করতে পারছে, সে আধুনিক টেকনোলজি বা বিশ্বের অন্যান্য খবর, সেটা আর্থিক হতে পারে, রাজনীতি হতে পারে, যে কোনো সাংস্কৃতিক হতে পারে, কালচার হতে পারে, সে তার বাড়ির পরিবারদেরকে অন্যদেরকে বোঝাতে পারছে, এবং সেই বর্ত ধারণা থেকেই কিন্তু একটু হলেও ডেভেলপ হচ্ছে। এবং যার ফলে একদিকে যেমন আধুনিক প্রযুক্তিতে অনেক কৃষিকাজ ঘটছে, যার ফলে আগে চিরাচরিতভাবে মানুষ যেভাবে কৃষিকাজ করতো সেই জায়গা থেকে ডেভেলপ করছে, যেভাবে আগে মানুষ মাছ চাষ করতো সেটা এখন আধুনিক পদ্ধতিতে মাছ চাষ করছে, ফলে কৃষকের কাছেও কিন্তু এখন পয়সা থাকছে। আচ্ছা, সুন্দরবনের এই যে বুমটা যেটা বলছো, লোকজনের অ্যাপ্রোচটা, এটা কি ইন্টারনেট কানেক্টিভিটি, সোশ্যাল মিডিয়ারও তো একটা মানে পার্ট আছে নিশ্চয়ই? হ্যাঁ, দ্য ওয়ার্ল্ড হ্যাজ বিকাম ভেরি স্মল। তো দেখা যাচ্ছে আমাদের সোশ্যাল মিডিয়ার এফেক্ট একটা বড় এফেক্ট পড়ছে সুন্দরবন এরিয়ার মধ্যে, কারণ এখন সুন্দরবনের প্রান্তিক গ্রামগুলো তো এখন 5G সাপোর্ট হচ্ছে, মানে এবং 5G কানেকশান পাচ্ছে, যার ফলে কি হচ্ছে সেই মানুষটার কাছেও কিন্তু পৃথিবীর যে কোনো জিনিস সে মুহূর্তের মধ্যে সার্চ করতে পারছে, এবং তার যে চিন্তাভাবনা কিন্তু সে লার্জার লেভেলে কিন্তু মানুষের কাছে পৌঁছাতে পারছে। বাই দ্য ওয়ে, আমি একটা কথা বলে দিই, ও একজন জার্নালিস্ট এবং ও কিন্তু একটা ওয়েবসাইট চালায়। ওয়েবসাইটের নামটা একটু বলে দাও। সুন্দরবন.tv.in। সুন্দরবন.tv.in। ওখান থেকে সুন্দরবনের যে কোনো খবর আপনারা পাবেন, অ্যান্ড ইউ ক্যান অ্যাকচুয়ালি কিপ ইয়োরসেলফ অ্যাব্রেস্ট অফ হোয়াট ইজ হ্যাপেনিং ইন দ্য সুন্দরবন। আরেকটা প্রশ্ন, এই যে আমরা গ্রাম বলতেই একটা ভাবি গেও, সেই মেন্টালিটিটাও এখানে নেই। সবাই সবার সঙ্গে কথা বলছে, আর মানুষের মন তো বিশাল বড়। সুজিত আছে, সবাই আছে, জামিনী আছে, আমাকে খুব তোমরা সাহায্য করেছো। তা এই যে মেন্টালিটিটা চেঞ্জ হয়েছে, এইটা নিয়ে একটু বলো। যে শহুরে ব্যাপার এসছে, কিন্তু একটা সারল্য মানুষের মনে আছে, এটা নিয়ে একটু বলো। হ্যাঁ, এটা নিয়ে একটা খুব বড় আমি একটা এক্সাম্পল দেব। মানে আমরা যেটা ভাবি যে আমাদেরকে হয়তো শহরে মানুষরা কেউ ভূত বা এরকম কিছু ভাবে, যেহেতু আমরা গ্রামে থাকি, তো এটা একদম ধারণাটা ভুল ধারণা। কারণ আজকের দিনে যদি দেখা যায়, আমরা যেটা শহরে মানুষ গ্রামে মানুষকে গরিব ভাবে, তো আমি এই জায়গায় একটা এক্সাম্পল ইউজ করব, একটা ছোট জিনিস বোঝাবো আমি। দেখুন, শহরের মানুষের কাছে গরু নেই, ছাগল নেই, হাঁস নেই, মুরগি নেই, ধান নেই, তার উৎপাদনের কোনো উৎস নেই, সে কিন্তু পরজীবীর মতো ফ্ল্যাটে বসে কিন্তু বাজারে যাচ্ছে, সবজি কিনছে, ঘরে এনে খাচ্ছে, আর্টিফিশিয়ালি। মানে পায়ের উপর পা তুলে বসে। আমি যদি হিসাব করে দেখি, আমি গরিব মানে কাকে গরিব ভাববো? আমার কাছে পয়সার টাকাটা তো উদ্দেশ্য নয়। আমার ঘরে যদি চাল থাকে তাহলে আমি চালের অধিকারী, আপনার কাছে চাল না থাকে তাহলে আপনি চালের গরিব। তার মানে আপনার ঘরে শুধু পয়সা উৎপাদন হচ্ছে, বাকি জিনিসগুলো কিন্তু আপনার ঘরে উৎপাদন হচ্ছে না। তার মানে গরিব ধরতে গেলে আমি ইকোনমিক দিক থেকে হয়তো পিছিয়ে থাকতে পারি, কিন্তু গ্রামের মানুষ আলটিমেট গরিব নয়। আচ্ছা, ডেফিনেটলি। আচ্ছা, আরেকটা বলো, এই যে চাইল্ড ম্যারেজ, তারপরে বাচ্চাদের তাড়াতাড়ি মেয়েদের বিয়ে দিয়ে দেওয়া, তুমি তো অনেক কাজও করছো। ইনফ্যাক্ট আমি আপনার সঙ্গে এটাও শেয়ার করতে চাই, ও কিন্তু অনেক সোশ্যাল ওয়ার্ক করে। ও মেনস্ট্রুয়াল হাইজিন নিয়ে প্রচুর ওয়ার্কশপ করেছে, হিজ আ স্কাল্পচার অ্যাজ ওয়েল। ও প্রচুর মানে স্কাল্পটিংয়ের কাজ করেছে, একাডেমি অফ ফাইন আর্টসে ওর কাজ গেছেও। তো মহিলাদের এখন কীরকম উন্নতি হচ্ছে? হ্যাঁ, মহিলারা একটা সময় দেখেছি বিভিন্ন রকম মেনস্ট্রুয়াল হাইজিনের সময় বা তাদের যখন পিরিয়ডের সময় তারা কিন্তু একটা বদ্ধ কুসংস্কারের মধ্যে থাকতো, যেমন ঠাকুর ঘরে পূজা না দেওয়া, বা বাড়িতে রান্নাঘরে ঢুকতে না দেওয়া, বাড়ির যারা বয়স্করা থাকে বা অন্যান্য সামাজিক ক্রিয়াকর্মে তাদেরকে যেতে বারণ করা। তো সেই জায়গাগুলো থেকে তারা বুঝতে পারছে আসল ব্যাপারটা ওগুলোই নয়, আসল ব্যাপার হচ্ছে তার পিরিয়ডের সময় তাকে স্বচ্ছতা থাকা, সে যাতে পরিষ্কার জল ব্যবহার করে এবং সে নিজেকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখে। সে যখন এইগুলো যদি সঠিকভাবে মেনটেন করতে পারে, তাহলে তার কাছে ঠাকুরঘরটাও একটা পবিত্র জায়গা, সেখানে সে ইজিলি যেতে পারবে, সে অন্যান্য সামাজিক কাজকর্ম সে সহজে যুক্ত হতে পারে। তো সেই জায়গাগুলো আমরা গ্রামে মহিলাদের সাথে
বিভিন্ন রকম আলোচনা করে ছোটো ছোটো সেই ট্যাবুগুলো বা কুসংস্কারগুলোকে মানে ভেঙে দেওয়ার চেষ্টা করছি। অনেক মহিলারা তারা এগিয়ে আসছে সমাজে এবং তারা সকলের সামনে মুখ খুলে তারা সেই জায়গাটা ব্যারিকেডটা হলেও একটা অংশ কিন্তু মহিলারা সমাজে মূল স্রোতে ওপেনলি সেই জিনিসগুলো আলোচনা করছে যে এটা একটা সাধারণ প্রক্রিয়া, এটার মধ্যে কোনো মানে খারাপ কিছু নয়, ট্যাবু বা এটা মহিলাদের মাসিক হওয়াটা কোনো গোপনীয়তা না, এটা একটা ন্যাচারাল ব্যাপার। Let me introduce another friend of mine, সুজিত মৃধা। ওর একটা ট্রাভেল এজেন্সি আছে। আমি সুজিত তোমার থেকে যেটা জানতে চাইছি সেটা হচ্ছে, আমি তোমার দোকানে তো গত 4 দিন ধরে বসে আছি অফিসে, প্রচুর লোক এখান থেকে ট্রাভেল করছে এবং এয়ারে ট্রাভেল করছে। তা এইটা সম্বন্ধে বলো, এটা আমি অবাক হয়ে যাচ্ছি। সবাই ইন্ডিগো ফ্লাইট দিচ্ছে বা পোর্ট ব্লেয়ারে যাচ্ছে, প্রচুর লোক মাইগ্রেট করছে এবং সব এয়ারে ট্রাভেল করছে। মানে পোর্ট ব্লেয়ারে তো হয়তো এয়ারে ট্রাভেল করতে হয়, জাহাজে কে ট্রাভেল করবে, কিন্তু চেন্নাই অনেক রকম ফোন আসছে যাদের ভাষাটা হয়তো একটু গ্রাম্য ভাষা, কিন্তু তারা কিন্তু প্লেনে ট্রাভেল করছে। যেটা প্রশান্ত বললো যে একটা ইকোনমিক বুম হয়েছে, এটার সঙ্গে এটা কতটা রিলেটেড? দেখুন, সুন্দরবন মানুষের তো অ্যাকচুয়ালি মেন জীবিকা নির্ভর হচ্ছে কৃষিকাজ আর নদীমাতৃক ছাড়া সুন্দরবন মানুষের কিছু নেই। তাছাড়া মানুষের মানে আয়ের উৎপাদন বলে কিছু নেই। তো কিছু মানুষ তাদের চিকিৎসার জন্য বলো বা তাদের জীবিকা নির্বাহের জন্য তাদের ভিন রাজ্যে যেতেই হচ্ছে। কারণ আমরা সবাই জানি, আমরা গ্র্যাজুয়েশন পাস করেও আমাদের দেশের অর্থনৈতিক চাকরি বলে কিছু নেই। তাহলে আমাদের দেশের মানুষগুলো যারা আজকাল শিক্ষিত হার আগের থেকে অনেক বেশি, তো তারা কি করবে? তারা তো নিশ্চয়ই ভিন রাজ্যে যাবেই কাজের জন্য। আজকে যে গ্র্যাজুয়েট হয়েছে সেও দেখুন কলকাতাকে একটা অলা উবের চালাচ্ছে, কেউ ভিন রাজ্যে গিয়ে আপনার রাজমিস্ত্রি কাজ করছে। তো এটা করতে হবে তাদের জীবিকা নির্বাহ, তাদের পরিবারের জন্য, তাদের বাঁচার জন্য, তাদের জন্য তারা ভিন রাজ্য তো যাবেই। এবার ভিন রাজ্য যেতে গেলে দেখুন দুটো পদ্ধতি। আপনি পোর্ট ব্লেয়ারের কথা বললেন, আমি পোর্ট ব্লেয়ারের কথাটা আপনাকে বলি। পোর্ট ব্লেয়ারে যাওয়ার দুটো রাস্তা আছে, একটা হচ্ছে ফ্লাইট আর একটা হচ্ছে আপনার শিপ অর্থাৎ জাহাজ। তো জাহাজে যেতে গেলে কি হয়, জাহাজে যেতে গেলে আপনার কস্টলি 3 থেকে 4,000 টাকা লেগে যাচ্ছে। আপনি 3 দিন থেকে 4 দিন টাইম লেগে যাচ্ছে। এমনি আবার খাওয়া ধরলে এক্সট্রা আপনার ধরে নিন 5,000 টাকার মতো আপনার পড়ে যাচ্ছে। তো মানুষ চাইছে যে এখন আমি কম সময়ের মধ্যে কিছু করতে চাই। তো কম সময়ের মধ্যে এয়ারে যেতে গেলে মিনিমাম 2 ঘন্টা 10 মিনিটের মধ্যে পোর্ট ব্লেয়ার বলুন, দিল্লি বলুন, মুম্বাই বলুন, হায়দ্রাবাদ বলুন চলে যেতে পারছে, যার জন্য মানুষটা এখন টাকাটা বেশি ম্যাটার করছে না। কিরকম পার্সেন্টেজ লোক এখান থেকে মাইগ্রেট করছে বাইরে, কলকাতায় বা বম্বে? আমার যতটুকু ধারণা, আমি নেভার অ্যাবাউট 12 ইয়ার ব্যবসা করছি, আমি ট্রাভেল এজেন্সির সঙ্গে আছি। আমি সুন্দরবন সহ অল ইন্টারন্যাশনাল ট্যুর আমি করাই, ট্যুর অপারেট করি, সঙ্গে আমি টিকিটিং পার্টটাও দেখি। তো এখানে দেখেছি নেভার অ্যাবাউট 40% মানুষ কিন্তু ট্রাভেল করে। কলকাতা থেকে মিনিমাম 40% থেকে 60% মানুষ কিন্তু বিদেশে ট্রাভেল করে। সরকার থেকে কতটা হেল্প পাওয়া যাচ্ছে? তোমরা দুজনেই বলো, প্রথমে তুমি বলো, সরকার কতটা সাহায্য করছে? সেটা কেমন দিক থেকে আপনার, মানে আমি ডেভেলপমেন্টের জন্য সরকার এই যে আমরা পার্কে গেলাম, পার্কে তো অনেক লোক চাকরিও পাচ্ছে। দেখুন, সরকারের দিক দিয়ে বলে আমি বলবো সরকার যথেষ্ট আমাদেরকে হেল্প করছে। আমাদের যে মামাটি সরকার আছে, তৃণমূল সরকার আমাদের রাজ্যে যে বর্তমানে ক্ষমতায় আছে, আমরা এখান থেকে আমাদের প্রজন্মের কথা বলি, তৃণমূল সাপোর্টার হিসেবে তৃণমূল সাপোর্ট নয়, আমি যেটা দেখছি সেটা বলছি, আমার জন্ম প্রযুক্তি দিয়ে কথাটা বলছি। আমরা যখন এখান থেকে জন্মেছিলাম, এখান থেকে ধরুন নেভার অ্যাবাউট আমরা 1990-এর কথা বলি, তারপরের থেকে আমরা যে আমাদের যে ঝড়খালি বা আমাদের যে সুন্দরবনের যে চিত্র ছিল তার থেকে এখন অনেক অনেক ডেভেলপ। তার জন্য কি বলবো, সরকারকে অসংখ্য ধন্যবাদ জানাবো এই কারণে, কারণ সরকার সুন্দরবনের যে ম্যানগ্রোভ থেকে শুরু করে গাছ লাগানো থেকে শুরু করে সুন্দরবনের রাস্তাঘাট থেকে আগে একটা সময় মানে কি ছিল, ইটি রাস্তা ছিল, সেখান থেকে ঢালাই রাস্তা থেকে শুরু করে প্রত্যেকটা জায়গায় এখন জল, টিউব থেকে শুরু করে রাস্তাঘাট থেকে সমস্ত দিক দিয়ে সরকার যথেষ্ট আমাদের পাশে আছে। এবং রাস্তাঘাটের দিক দিয়েও খুব ভালো, কারণ একটা সময় এখান থেকে কলকাতা যেতে গেলে মিনিমাম আপনাকে সকাল 5টায় বেরোলে সন্ধ্যা 5টার সময় কলকাতা পৌঁছতে হতো, সেটা আমরা এখন 2 ঘন্টায় পৌঁছে যেতে পারছি। একটা সময় একটা মায়ের গর্ভবতী মায়েকে এখান থেকে কলকাতা নিয়ে যাওয়ার পথে অনেক সময় মারা যেতে হতো, রাস্তায় মারা যেত, রাস্তার এত অবহেলা অবস্থা ছিল। সেখান থেকে কিন্তু এখন আমাদের 2 ঘন্টার মধ্যে যে কোনো, আমাদের দেখুন হোগল সেতু ব্রিজ অর্থাৎ বাসন্তী ব্রিজটা হয়ে গেছে, ক্যানিং মাতলা রিভারের ক্যানিং ব্রিজটা হয়ে গেছে, যার জন্য কি হচ্ছে আমাদের কলকাতা যাতায়াতটাও আমাদের খুব কম সময়ের মধ্যে 2 ঘন্টার মধ্যে পৌঁছে দিতে পারছে। যার জন্য কি হচ্ছে মানুষের সুবিধাটা অনেক বেড়ে গেছে, যার জন্য মানুষের ক্ষয়ক্ষতিটা আগের তুলনায় অনেক কম। ট্যুরিজম তো একটা বড় ইন্ডাস্ট্রি, হ্যাঁ, ট্যুরিজমের কতটা বুম হয়েছে গত 10 বছরে? হ্যাঁ, 10 বছরে যদি দেখা যায় যে গ্রামের অনেক ছেলে মেয়ে আছে যারা টুরিস্ট গাইডের কাজ করছে, তারপরে যারা যে সমস্ত এজেন্টরা যারা সুন্দরবনে ঘোরানোর কাজ করছে, তো তাদের সাথে রান্না বা অন্যান্য তাদেরকে গাইড করা বা তাদের সংস্পর্শে অন্যান্য কাজকর্মকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কেউ হয়তো গাড়ি নিয়ে তাকে টোটো নিয়ে এগিয়ে দিচ্ছে। তো এইরকম দেখা যাচ্ছে প্রচুর ছেলে মেয়ে কিন্তু ওই ট্যুরিজম বিজনেসের সাথে কিন্তু কানেক্টেড, যারা সিজন ওয়াইজ এই
কাজগুলো যখন মানে ট্যুরিজম যখন সিজনটা স্টার্ট হয় তখন এরকম প্রচুর মানুষ এটার সাথে যুক্ত হয়ে যাচ্ছে এবং লোকাল যে দোকানগুলো আছে সেই দোকানগুলোতে বেচাকেনা বেড়ে যাচ্ছে সিজনে, যার ফলে কী হচ্ছে যে ডাইরেক্ট যুক্ত হতে হচ্ছে না সে কিন্তু মোড়ে মাথায় একটা দোকান খুলে সেখান থেকে সে কিন্তু ইনকাম রাইট রাইট সো টু কাট ইট শর্ট টাইগার সেলস এবং আমরা বুঝতেই পারছি এখানে উইভ কাম টু নো দ্যাট there has been a big boom for tourism. There has been an economic boom as well. সবাই রোজগার করছে, মানুষের মেন্টালিটি চেঞ্জ হয়ে গেছে। থ্যাংক ইউ সুজিত, থ্যাংক ইউ প্রশান্ত ফর স্টেইং উইথ আস। নমস্কার জানাই দিগন্ত দাকে আমাদের এই সুন্দরবনে আসার জন্য। আমরা বারবার দিগন্ত দাকে বলবো আমাদের আরও এরকমভাবে আসুক, আমাদের সুন্দরবনে দেখুক, আমাদের সুন্দরবনের বৈচিত্র্য আমরা দিগন্ত দাকে তুলে ধরবো। আমরা এখন বর্তমানে যে জায়গাটা দাঁড়িয়ে আছে একদম পঞ্চমুখে বালিখাল, ত্রিদিবনগর বালিখাল, ঝড়খালি ত্রিদিবনগর বালিখালের একদম শেষ প্রান্ত। এখান থেকে আর কোনো মানে জনবসতি এলাকা নেই, এটাই হচ্ছে গিয়ে সুন্দরবনের লাস্ট প্রান্ত, মানে এখান থেকেই কিন্তু জঙ্গল শুরু, এখান থেকে লাস্ট বসতি আমরা আপনাকে দেখা দেবো, ক্যামেরাম্যানকে বলবো দেখাতে। এই টোটালটা দেখতে পাচ্ছেন, এটা টোটালটা হচ্ছে এটা পঞ্চমুখ এরিয়া। আমরা যে জায়গাটা দেখছি একদম পঞ্চমুখের কোর এরিয়ার পাশে, যেখান থেকে ওই সাইডটা আছে দোবাকি আপনার 18 বাকি, গাজীখালি, পীরখালি, যে জায়গাটা কোর এরিয়া দেখতে পাচ্ছেন, এগুলো টোটালটা হচ্ছে কোর এরিয়া। এখানে আপনার কোনো মানুষ প্রবেশ করতে পারে না, এটা টোটালটাই গভর্নমেন্ট থেকে নিষিদ্ধ করা আছে, বন দপ্তর থেকে। আপনার ওই দিকটা দেখতে পাচ্ছেন, আর এই দিকটা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুরো পঞ্চমুখ। এই বাংলাদেশের দিকে ঢুকে, হ্যাঁ, এই যে সরু মুখটা বাংলাদেশের দিকে ঢুকে গেছে, আর এই দিকটা চলে গেছে ঝড়খালি, আর এই দিকটা চলে গেছে গোসবা, এটা চলে গেছে আপনার এটা হয়ে এটাও গোসবা দিয়ে মিশে গেছে, আমলামিতি হয়ে এটা গোসবাই মিশে গেছে। আচ্ছা আচ্ছা। তো again for watching this video, please subscribe to my channel Broken Jano. Thank you Prashanto, thank you Sujit for enlightening us, and I'm sure I'll come back with more on Sundarbans in the days to come. Thank you, God bless, and please subscribe to my channel. Thank you so much.